আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন, প্রভাষক ইসলামিক সংস্কৃতি, চান্দিনা শহীদ জিয়া রহমান কলেজ এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্কুলের শুভেচ্ছা। আমরা আজকে ইসলামিক সংস্কৃতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম বাংলা কোম্পানি ঔপনিবেশিক শাসন। ইতিপূর্ব তোমরা জানো আমরা বেশ কিছু ক্লাস করেছি বা আমরা ধারাবাহিক ক্লাস করে যাচ্ছি। কোভিড-19 এর কারণে আমরা কিন্তু অনলাইন ভিত্তিক ক্লাসে এখন আমরা আছি এবং আশা করি তোমরা ক্লাসগুলি শুনছো, দেখছো এবং নিজেরা পাঠে মনোযোগী হচ্ছ। যাই হোক, আজকে আমরা এবার কিছু ছবি দেখি। যদি তোমরা একটু খেয়াল করতে পারো তাহলে ব্যক্তিটি হচ্ছে মঙ্গল পান্ডে। এখানে একটা যুদ্ধের ছবি দেওয়া আছে, একটা রাইফেলের ছবি। আমরা আশা করি রাইফেলের ছবি যখন দেখলাম, মঙ্গল পান্ডের কথা আমরা অনেক ইতিহাস যারা পড়ে এসেছি ক্লাস 9 ক্লাস 10-এ, তখন আমরা এগুলি জানতে পেরেছি। সেই ধারাবাহিকতায় আমরা আরেকটি ছবি দেখছি, একটি মানচিত্র দেখলাম, সেখানে অনেকগুলি লাল লাল চিহ্ন দেওয়া, যেখানে একটি বিদ্রোহ হয়েছিল যে সমস্ত অঞ্চলগুলিতে বা আন্দোলন হয়েছিল সেই সমস্ত অঞ্চলগুলিকে লাল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, লাল কালি দিয়ে লেখা আছে। আমরা আশা করি তোমরা এবার এটি আমাদের খুবই পরিচিত একটি ছবি। হ্যাঁ, এটি বাহাদুর শাহ পার্কের একটি ছবি। আমরা জানি আমাদের ঢাকায় বাহাদুর শাহ পার্ক নামে একটি পার্ক আছে, যেখানে এই ছবিটি স্তম্ভটি আছে। একটি যুদ্ধের ঘটনাকে বা একজন সিপাহীদেরকে স্মরণ করে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আসলে আমরা কার কথা বলতে পারি, কোন বিষয়টির কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকের বিষয় হচ্ছে সিপাহী বিদ্রোহ 1857 সাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধু এই পাঠে কি জানতে পারবো সেই সম্পর্কে আগে একটু আলোকপাত করি। সিপাহী বিদ্রোহের মধ্যে কি আমরা পড়বো। সিপাহী বিদ্রোহের কারণ ব্যাখ্যা করতে পারবো, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলতে পারবো। সিপাহী বিদ্রোহকে আমরা দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটি সিপাহী বিদ্রোহের কারণ বলছে, আবার আরেকটি বলছে প্রত্যক্ষ কারণ। মানে একদম যে সমস্ত কারণগুলো অনুঘটক বলছে আর যেটির কারণেই এই বিদ্রোহটি বা সিপাহী বিদ্রোহ হয় তার কথা বলা হয়েছে। সিপাহী বিপ্লবের ঘটনাটি আলোচনা করতে পারবো, এই বিপ্লবের ফলাফল বিশ্লেষণ করতে পারবে, বা এই বিপ্লবে কেন ফলাফলটি বিশ্লেষণ করা যাবে। আশা করি আমরা দেখব সিপাহী বিপ্লবের পটভূমি। প্রথমে যেটি আছে পটভূমি, মানে কিভাবে কেন যুদ্ধটি শুরু হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভারতবর্ষের জনগণের মধ্যে ক্ষোভ সঞ্চার করে। পলাশী যুদ্ধের পর ভারতের রাজনীতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ করে। 1764 সালে বক্সারের যুদ্ধের পর 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মাধ্যমে ভারতের শাসন ক্ষমতা গ্রহণ করে জনগণ উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করেন ইংরেজ কোম্পানি। এদেশীয় জমিদার এবং ইংরেজগণ বিভিন্ন আইনের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় বৈষম্য চালাতে থাকে। এই সমস্ত বৈষম্যের ফলে সৃষ্ট ক্ষোভ 1857 সালে সিপাহী বিদ্রোহ হলে তা সাধারণ জনগণের মধ্যে সঞ্চারিত হয়। যদিও এই বিদ্রোহ বা বিপ্লব সফল হয়নি, তবু এটি প্রথম সারা ভারতব্যাপী পরিচালিত একটি বিদ্রোহ বা বিপ্লব। তাহলে আমরা বলতে পারি যে ইংরেজদের বৈষম্যের প্রেক্ষিতে মূলত জনসাধারণের উপর জনসাধারণের মনে যে ক্ষোভ জন্ম হয়েছিল এবং সিপাহীরা যে বিদ্রোহ করে তাতে অংশগ্রহণ করতে জনগণকে উৎসাহিত করে বা জনগণের মধ্যে সেই বিদ্রোহের পটভূমি তৈরি হয়েছিল। সিপাহী বিপ্লবের কারণ। পৃথিবীতে কোনো বিপ্লবেই
কোনো একটি নির্দিষ্ট কোনো কারণে বা কোনো একটি কারণেই সংঘটিত হয়নি। এর পিছনে অনেকগুলি কারণ থাকে, অনেকগুলি অনুঘটক থাকে। যে সমস্ত ঘটনার পিছনে ঘটনা বা অনুঘটক কিছু কাজ করে থাকে, সেই অনুঘটকগুলি তেমনি সিপাহী বিদ্রোহের অনেক কারণ রয়েছে এবং 1857 সালে সিপাহী বিপ্লবের প্রধান কারণগুলো নিম্নে আলোচনা করা হবে। আমরা যদি এক নজরে এগুলি দেখতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে কারণগুলির মধ্যে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, প্রত্যক্ষ কারণ। শিক্ষার্থী, এবার আমরা এই কারণগুলিকে একটু বিশ্লেষণ করব। রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণ কিন্তু এখানে একটি কারণকে বোঝানো হয়নি, মানে রাজনৈতিক অনেকগুলি বিষয়কে একত্রিত করে রাজনৈতিক কারণ হিসেবে এখানে উল্লেখ করা হচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখছি লর্ড ডালহৌসির সত্ত্ব বিলোপ নীতি। ফরাসি যুদ্ধের পর ব্রিটিশদের সাম্রাজ্যবাদ নীতি ভারতের জনগণ মেনে নিতে পারেনি। লর্ড ডালহৌসির শর্ত বিলোপ নীতির ফলে দত্তকপুত্র সম্পত্তির উত্তরাধিকার হতে বঞ্চিত হয়। এই নীতি প্রয়োগ করে কর্ণাটকের নবাব এবং তাঞ্জোরের রাজার দত্তকপুত্র এবং বাজিরাওয়ের রাজার দত্তকপুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়। সত্ত্ব বিলোপ নীতির মাধ্যমে সাতারা, নাগপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেয় ইংরেজ সরকার, ইংরেজ কোম্পানি। দ্বিতীয় কারণটি আমরা দেখি ওয়ালেসলির মিত্রতা নীতি। 1857 সালের পর ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তার নীতি কোম্পানির শক্তি ও ক্ষমতা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছিল। 1818 খ্রিস্টাব্দে পেশোয়া দখল করলে মূলত সকল দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ শাসনমুক্ত হয়, আর না হয় কোম্পানির সাথে মিত্রতাসূচক সন্ধি করে। সমস্ত দেশীয় রাজ্যগুলি কোনো না কোনোভাবে ওয়ালেসলির সেই মিত্রতা নীতির মধ্যে হয় সন্ধির মাধ্যমে মিত্রতা করেছেন অথবা তারা দখল করে নিয়েছেন। সীমান্তবর্তীগুলি রাজ্যগুলি সাম্রাজ্যত্ব করে। 1843 খ্রিস্টাব্দে সিন্ধু এবং 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাব দখল করে নেন। এভাবে ওয়ালেসলির মিত্রতা নীতির মাধ্যমেও ইংরেজ কোম্পানি ভারত উপমহাদেশকে শোষণের হাতিয়ার হিসেবে তৈরি করেছিলেন। লাখেরাস সম্পত্তি বাজেয়াপ্ত। নবাবী আমলে এই দেশ ছিল ধনে ধান্যপূর্ণ, কৃষি এবং শিল্পে সমৃদ্ধ দেশ। এই সময় মুসলমানরা রাষ্ট্রীয় বিভিন্ন বিভাগে চাকরি করত, কিন্তু ইংরেজরা এই দেশের মালিক হবার পর মুসলমানরা চাকরি হারায়। এছাড়াও বাদশাহী আমলে মুসলমানরা বাদশাহ বা নবাব প্রদত্ত যে সমস্ত লাখেরাজ সম্পত্তি ভোগ করত, ইংরেজরা আইন করে সেই লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করেন। শুধুমাত্র বাংলাতেই 50,000 লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। মানে লাখেরাজ সম্পত্তি বলতে যে সমস্ত সম্পত্তির মালিকানা নেই, যেগুলি রাষ্ট্রীয় সম্পদ, এমন সম্পদ মুসলমানরা নবাবী আমলে তারা ভোগ দখল করতেন, নবাবী আমলে বা মুঘল আমলে ভোগ দখল করতেন। কিন্তু ইংরেজ কোম্পানি যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন তারা সে সমস্ত লাখেরাজ সম্পত্তি আইন করে বাজেয়াপ্ত করে নেন এবং বাজেয়াপ্ত করেন। কোম্পানির ভূমি নীতির ফলে অনেকে জমির মালিকানা প্রমাণ করতে না পারায় সম্পত্তি হারালো। অন্যদিকে জমির খাজনা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো। অর্থনৈতিক কারণে এগুলি আলোচনা করা হলো। আর একটু যদি আমরা অর্থনৈতিক, জমিদার এবং কৃষক সম্প্রদায়ের ক্ষতি। জমির খাজনা বৃদ্ধি করলে খাজনা পরিশোধে ব্যর্থ হয়ে জমি মালিকানা হারালো। জমিদার এবং তালুকদারও তাদের পৈতৃক সম্পত্তি ও মর্যাদা হারালেন। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমির মালিকানা লাভ করলো জমিদার, আর কৃষকরা হলো রায়ত শ্রেণী। এতে কৃষকদের দুর্দশার অন্ত রইল না। এভাবে ইংরেজরা এক এক করে আইন করার মাধ্যমে মূলত সমস্ত কিছুই এদেশে জনগণের শোষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছিল। সিপাহীদের আর্থিক দুরবস্থা অন্যতম একটি কারণ। যদি অর্থনৈতিক ক্ষেত্রে এটি আলোচনা করি তাহলে এভাবে বলা যেতে পারে, কোম্পানি অর্থনৈতিক বৈষম্য সিপাহীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল। সাধারণ সিপাহীদের বেতন ছিল মাত্র মাসিক 9 টাকা। মোট 3,18,020 জন সিপাহী এবং দেশীয় কর্মচারীদের জন্য মোট 18 লক্ষ পাউন্ড ব্যয় করা হতো। অন্যদিকে
51,316 জন ইউরোপীয় কর্মচারী এবং সৈনিকদের জন্য ব্যয় হতো 56,68,000 পাউন্ড। তাহলে এই যে আমরা সংখ্যায় এবং অর্থের বেতনের যেই বৈষম্য দেখলাম, এতেই বোঝা যায় যে এই অঞ্চলের সিপাহীদেরকে বা এই অঞ্চলে যারা সামরিক বাহিনী চাকরি করতো তাদেরকে অর্থনৈতিকভাবেও শোষণ করা হতো। দেশীয় শিল্পের মৃত্যু 1857 সালে থেকে 1757 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত বা 100 বছর ইংরেজরা সোনা, রূপা প্রভৃতি মূল্যবান ধাতু এই দেশ হতে নিয়ে যায়। ইংরেজ আমলে নতুন রাজস্ব নীতি আরো শোচনীয় করেছিল। বিদেশি শিল্পজাত দ্রব্যাদির আমদানির ফলে দেশীয় শিল্পগুলো আস্তে আস্তে ধ্বংস হচ্ছিল। সামাজিক কারণ। এবার আমরা সামাজিক কারণগুলি কি সেই সম্পর্কে একটু আলোচনা করি। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, ভারতের সকল শ্রেণীর মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছিলেন। ইংরেজরা ভারতীয়দের নিচু জাত এবং বর্বর বলে অভিহিত করত, তাদের সাথে সম্পর্ক রাখতে চাইতো না। খ্রিস্টান ধর্মযাজকগণ প্রকাশ্যে হিন্দুদের মূর্তি পূজা এবং সামাজিক সংস্কারের নিন্দা করত। ব্রিটিশরা আবার একটি স্থানে লিখে রাখত, এখানে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। ইংরেজ কর্তৃক সতীদাহ প্রথার বিলোপ এবং বিধবা বিবাহ এর ন্যায় সামাজিক সংস্কার প্রবর্তন ভারতীয় হিন্দুদের মধ্যে অসন্তোষ তৈরি করে। ধর্মীয় কারণ যদি আমরা আলোচনা করি, ইংরেজ শাসকদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ভারতীয় হিন্দু মুসলিমদের ধর্মীয় অনুভূতি আঘাত হানে। যেমন খ্রিস্টান যাজকদের হিন্দু ও মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা, ক্রিমিয়া যুদ্ধে যোগদানের জন্য হিন্দুদেরকে সমুদ্র পাড়ি দিতে বাধ্য করা, যেখানে হিন্দুরা মনে করতো যে সমুদ্র পাড়ি দিলে তাদের হিন্দুত্ব বা তাদের ধর্মে বাধা দেওয়া আছে, ধর্মে নিষিদ্ধ করা আছে, সেই কাজটি তাদেরকে দিয়ে করানো হতো। ক্রিমিয়া যুদ্ধে যোগ দেওয়ার জন্য ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করতে দেওয়া হয়। এইভাবেই তারা ধর্মীয়ভাবে হিন্দু এবং মুসলমানদের উপর তাদের খড়গহস্ত করেন। 1850 খ্রিস্টাব্দে আইনের মাধ্যমে খ্রিস্টান ধর্ম গ্রহণকারীদের পৈতৃক সম্পত্তি অধিকার প্রভৃতি ইংরেজি শাসকদের ধর্মীয় কর্মকাণ্ডের ফলে ভারতীয়দের মনে আশঙ্কার জন্ম দেয় যে ইংরেজ সালে তারা ধর্মান্তরিত হতে বাধ্য। ফলে ভারতীয়দের মনে বিদ্রোহের দানা বাঁধতে থাকে। যদি এটাকে একটু বলেও অন্যভাবে বলি, তাহলে এরকম বলতে পারি যে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তবে তাদের পৈতৃক সম্পত্তি পাওয়ার কোনো অধিকার তাদের ধর্মে দেওয়া হয়নি। কিন্তু 1850 সালে ইংরেজ সরকার আইন করেন, যদি এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাদেরকে অবশ্যই পৈতৃক সম্পত্তি প্রদান করিতে হবে। এই আইনের মাধ্যমে মূলত এই অঞ্চলের জনগণকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার একটি চক্রান্ত হয়েছিল। সামরিক কারণ। কোম্পানি সরকারের বৈষম্যমূলক ব্যবহারের দেশীয় সৈন্যদের মনকে যখন বিষাক্ত করে তুলেছিল, ঠিক সে সময় বেশ কিছু সামরিক সংস্কার সিপাহীদের ধর্মমূর্তিতে আঘাত করে। যেমন সিপাহী সমুদ্রের উপরে চাকরি করতে পছন্দ করতো না, তারা মনে করতো সমুদ্র পার হলে তারা জাতিচ্যুত হবে। এটা হিন্দু ধর্মের কথা বলা হচ্ছে। হিন্দু ধর্মে 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এক আইন পাশ করলেন যে এখন তো সমস্ত দেশীয় সিপাহীকে প্রয়োজন হলে দূর দেশেও যেতে হবে। সিপাহী এই আদেশকে তাদের জাতি এবং ধর্মের উপর আঘাত বলে মনে করেন। এনফিল্ড রাইফেলের প্রবর্তন। আমরা এনফিল্ড রাইফেল একটু দেখছি। এটি মূলত প্রত্যক্ষ একটি কারণ, যে কারণের মাধ্যমেই মূলত এই সিপাহী বিদ্রোহটি সূত্রপাত হয়েছিল। বলা হচ্ছে যে যখন এই অঞ্চলে এই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় কারণে এরকম একটি বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে, তখনই ইংরেজ সেনাপতি এনফিল্ড রাইফেল নামক এক প্রকার বন্দুকের ব্যবহার সামরিক বাহিনীতে বিদ্রোহের সূচনা করেন। এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহারকৃত একটি রাইফেল।
এটি ক্রিমিয়া যুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই রাইফেলটি। এই রাইফেলের কার্যকারিতার ফলে মূলত এই রাইফেলটি এই অঞ্চলে ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করে ইংরেজ সরকার। এবং যেটি এই রাইফেলের যে টোটা ব্যবহৃত হতো তার ধার দিয়ে কেটে বন্দুকে ব্যবহার করা হতো, এবং বলা হয় যে এতে গরু এবং শূকরের চর্বি মিশানো হতো যাতে করে পিচ্ছিল হয়। এখন গরু এবং শূকরের যথাক্রমে হিন্দু এবং মুসলমান ধর্মে নিষিদ্ধ, তাই ইংরেজদের এই অস্ত্র ব্যবহার এই দেশের সিপাহীদের ধর্মানুভূতিতে আঘাত করার চেষ্টা বলে ধরে নেওয়া হয়, এবং সিপাহী মনে করেন এভাবে ইংরেজ সরকার বা ইংরেজগণ এই অঞ্চলের হিন্দু এবং মুসলমানদের উপর বা ধর্মের উপর তাদের আঘাত হানছেন। আমরা এবার কিছু কাজ দেখতে চাই সিপিআই বিদ্রোহের পরোক্ষ কারণগুলি কি কি। আমরা যদি কারণগুলি বলতে পারি যে সামাজিক কারণ, সামরিক কারণ, অর্থনৈতিক কারণ, তারপরে লর্ড ওয়ালেসের মিত্রতা নীতি, আর লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি, এই কারণগুলির কারণে মূলত এই সিপাহী বিপ্লবের সূচনা হয়েছিল। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো। প্রত্যক্ষ কারণ হচ্ছে সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের প্রবর্তন করা। লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি কি ব্যাখ্যা করো। হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বরের জন্য আমাদের পাই থাকে বইয়ে, তোমরা দেখতে পারো, মানে উত্তরটি ভালো করে দেখে নিবে কারণ শিক্ষার্থীরা, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যাদের পরিণতি আছে সেখানেও এই প্রশ্নটি আছে যে লর্ড ডালহৌসির শর্ত বিলোপ নীতি কি। আমি যদি এক কথায় বলি শর্ত বিলোপ মানে সত্য মানে হচ্ছে নিজস্ব, হ্যাঁ, অধিকার ত্যাগ করা, অধিকার বিলোপ করা, অধিকার বাতিল করা। তো লর্ড ডালহৌসির অধিকার বাতিল নীতি, এটির মানে হচ্ছে যদি কোনো জমিদারের বা কোনো নবাবের বা কোনো অঞ্চলের রাজার কোনো পুত্র সন্তান না থাকে, তাহলে তাদের পরবর্তীতে সেই সম্পদ তাদের আর থাকবে না, বা সেই জমিদারি বা তাদের সেই নবাবি থাকবে না, সেটি অন্য কারো হাতে চলে যাবে, ইংরেজদের দখলে চলে যাবে। এভাবে তারা শর্ত বিলোপ নীতি আইন করেননি। আগে পূর্বে দত্তক যাদের পুত্র সন্তান না থাকতো তারা কিন্তু দত্তক পুত্র গ্রহণ করতেন, কিন্তু লর্ড ডালহৌসি বললেন যে দত্তক পুত্র গ্রহণ করলো এই তাদেরকে জমি বা তাদের জমিদারি ভোগ করার অধিকার তারা পাবেন না। ফলে লর্ড ডালহৌসির এই নীতিটি এই অঞ্চলের দেশীয় রাজা এবং নবাবদের জমিদারদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। ছবি দেখবো আশা করি, সিপাহীদের কিছু খণ্ডচিত্র দেখতে চাই। দেখো তোমরা অনেকগুলি ছবি আছে, একে একে যদি আমরা যদি ছবিগুলি দেখি, সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী যারা ছিলেন, যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন, যেমন মঙ্গল পান্ডে, ছবিটি এই ছবিটি নানাভাই, এটি হচ্ছে তাতিয়া টুফি, লক্ষ্মী রানী ঝাঁসির লক্ষ্মী রানী, দ্বিতীয় বাহাদুর শাহ, যার নেতৃত্বে মূলত এই যুদ্ধটি অংশগ্রহণ করেছিলেন। যারা সিপাহী বিপ্লবের ঘটনা 1857 সালে 29শে মার্চ কলকাতা সন্নিকটস্থ মঙ্গল পান্ডে নামক যেটি একজন সিপাহী ব্যারাকপুরে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহ দ্রুত ফিরোজপুর, মুজাফরনগর, পাঞ্জাব, নৌশেরা, হতমর্দান, অযোধ্যা, ফতেপুর, মথুরা, লখনৌ, আজমগড়, কানপুর, এলাহাবাদ, ফৈজাবাদ, ফতেপুর, বাংলা, বিহার প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা মুঘল বংশের দ্বিতীয় বাহাদুর শাহকে ঐক্যের প্রতীক হিসেবে গ্রহণ করে। এই বিদ্রোহের সময় এই বিদ্রোহে আমি একটু আগে যে ছবিটি আমরা দেখেছি, যদি আমরা আবার একটু পিছনে গিয়ে দেখতে চাই, আসলে একটু কষ্ট হয়ে যাবে, দরকার নেই। যদি আমরা একটু আগে যে ছবিগুলি দেখেছি সেখানে মঙ্গল পান্ডের কথা আমরা প্রথমে বললাম, তারপর নানা সাহেবের কথা বলা হয়েছে, দ্বিতীয় বাহাদুর শাহকে মাঝখানে আমি দেখেছিলাম। দ্বিতীয় বাহাদুর শাহকে ঐক্য হিসেবে রেখেই মূলত বা ঐক্যের প্রতীক হিসেবে তাকে রেখেই এই বিদ্রোহে বিভিন্ন অঞ্চলের জমিদারগণ
রাজা পূর্ণবর্গগণ এই অঞ্চল যুদ্ধ ঘোষণা করেন বা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই বিদ্রোহে কানপুরের নানা সাহেব ছিলেন, তাতিয়া টুফি ছিলেন, আজিমুল্লাহ, জগদীশপুরের রাজপথ দলপতি কুনওয়ার সিং, ফৈজাবাদের মৌলভী আহমদুল্লাহ, জাসির রানী এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই যুদ্ধগুলিতে। সিপাহী বিপ্লবের ফলাফল এটিকে বলা হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের প্রেরণা: কোম্পানি শাসনের অবসান, ব্রিটিশ সরকারের রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ, ভারতবর্ষের শাসনতান্ত্রিক সংস্কার, সামরিক সংস্কার, মুসলিম জাতির উপরে ইংরেজ সরকারের নির্যাতন, মোগল সাম্রাজ্যের অবসান এবং নবযুগের সূচনা। এই শিক্ষার্থীরা, আশা করি আমরা এতটুকু পর্যন্ত যতটুকু আলোচনা করেছি তোমরা এই অংশটি বুঝতে পেরেছ। আমরা সিপাহী বিপ্লবের ফলাফলকে এক নজরে এখানে দেখে নিলাম। আমরা এটাইও ব্যাখ্যা করব একে একে। স্বাধীনতা সংগ্রামের প্রেরণা: প্রথম স্বাধীনতা সংগ্রাম যেটি বলা হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ভারতীয়দের এটি ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম, যদিও এটি সফল হয়নি বা এটিতে ইংরেজগণ স্বাধীনতা বিদ্রোহীদেরকে দমন করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের প্রেরণা তৈরি করে। এই আন্দোলন আধুনিক জাতীয়তাবাদের জন্ম দেয়। এই বিদ্রোহের আদর্শ এবং পরিকল্পনা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছে, সন্দেহ নেই। বিদ্রোহী নেতা এবং তাদের বীরত্ব, অদম্য সাহসিকতা, দেশপ্রেম ভারতবাসীর মনে গভীর রেখাপাত করেছিল, যা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমরা কোম্পানি শাসনের অবসান যে কারণটি দেখছি, 1857 সালে বিদ্রোহ ব্যর্থ হলো ভারতের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। এটি ব্রিটিশ সরকারের নীতি এবং শাসন কার্যের ব্যাপারে এক বিরাট পরিবর্তন আনে। এই সমস্ত পরিবর্তনের মধ্যে 1858 সালের এক ঘোষণার মাধ্যমে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রে ভারত প্রত্যক্ষভাবে ব্রিটিশ সরকারের অধীনে কর্তৃত্বাধীন ঘোষণা করে। এতদিন পর্যন্ত ভারত শাসিত হয়েছিল ইংরেজ কোম্পানির অধীন। আর এই সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া একটি ঘোষণাপত্রের মাধ্যমে জানিয়ে দিলেন যে এখন থেকে ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চালিত হবে। পার্লামেন্ট কর্তৃক উৎকৃষ্টতর শাসন ব্যবস্থা বিধান পাস হয়। ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি উপাধি দেওয়া হয়। আমরা এবার দেখব শিক্ষার্থীরা ব্রিটিশ রাজ্য সরকারের রাজ্য বিস্তার নীতি পরিত্যাগ। আমরা যে ছবিটি দেখছি এই ছবিটি হচ্ছে রানী ভিক্টোরিয়ার ছবি। ব্রিটিশের মহারানী এক ঘোষণাপত্রে বলেন ব্রিটিশদের আর রাজ্য বিস্তার করার ইচ্ছা নেই। দেশীয় রাজাদের সাথে সন্ধি রক্ষা হবে এবং সকলের আচার আচরণ ধর্ম রক্ষা হবে এবং যোগ্যতা অনুসারে ভারতীয় সরকারি কাজে নিযুক্ত করা হবে। সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। শর্ত বিলোপ নীতি চিরদিনের জন্য রহিত করা হয়। ভারতের শাসনতান্ত্রিক সংস্কার: 1861 খ্রিস্টাব্দে ভারতীয় সিভিল সার্ভিস আইন পাশ করে। দেশীয় রাজন্যবর্গের সাথে চুক্তি, দত্তকপুত্র গ্রহণের স্বীকৃতি, ধর্ম রক্ষা, কুখ্যাত শর্ত বিলোপ নীতি রহিত হয়। 1833 সালে সনদ আইন পরিবর্তন করে বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করা হয়। 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন দ্বারা বোম্বাই এবং মাদ্রাস কাউন্সিলকে আইন প্রণয়নের ভার দেওয়া হয়। নতুন আইনসভার পাতিয়ালার মহারাজা, বেনারসের রাজা এবং সাত দিনকর রাওকে বেসরকারিভাবে সভ্যরূপে গ্রহণ করা হয়। শাসনতন্ত্রের সংস্কারে এখানে এই মাত্র 1861 খ্রিস্টাব্দে সেই আইনটিকে সংশোধন করে পুরনো আইনটিকে সংশোধন করে এখানে আইন প্রণয়নের জন্য বা নতুন আইনসভায় এই অঞ্চলে মানুষদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ভারতবর্ষে ইংরেজের শাসনতন্ত্রকে একটি সংস্কার প্রবর্তন করেন। সামরিক সংস্কার: সিপাহী বিদ্রোহের পর ভারতের সামরিক বিভাগকে ঢেলে সাজানো হয়। ভাগ করো শাসন করার নীতি গ্রহণ করা হয়। প্রেসিডেন্সি সেনাবাহিনীকে আলাদা করা হয়। ইউরোপীয় সৈন্য সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি করা হয়। গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করা এবং সীমান্ত রক্ষা এবং আভ্যন্তরীণ শান্তি রক্ষার দায়িত্ব ইউরোপীয় সৈন্যদের উপর ন্যস্ত করা হয়। মুসলিম জাতির উপর ইংরেজ সরকারের নির্যাতন: 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ
ইংরেজদের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের জন্য মুসলিম জাতির জানমাল, মান সম্মান ও খ্যাতি প্রতিপত্তি সবই বিপর্যস্ত হয়। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নিকট থেকে সব বিদ্রোহের সব কাগজপত্র এবং হুকুমনামা নিয়ে নেওয়া হয়। বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। এভাবে মুসলমান জাতিকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দিক থেকে মুসলিম জাতিকে পঙ্গু করে দেওয়া হয়। মুঘল সাম্রাজ্যের অবসান। 1857 সালের 7ই অক্টোবর 1857 সালে সিপাহী বিদ্রোহ যখন পরাজয় হয়, এই অঞ্চলে মানুষের সিপাহী বিদ্রোহ যখন তারা দমন করতে সক্ষম হয়েছিল ইংরেজরা, তারপর 1858 খ্রিস্টাব্দে 7ই অক্টোবর 83 বছর বয়স বৃদ্ধ সম্রাট বাহাদুর শাহ জাফর সামরাজ্ঞী জিনাত মহল এবং দুই শাহজাদা শাহজাদি ও বৃত্তদের নিয়ে ইংরেজ গোলন্দাজ এবং অশ্বারোহী বাহিনী দিল্লি ত্যাগ করেন। 9 ডিসেম্বর জাহাজ রেঙ্গুনে পৌঁছলে ক্যাপ্টেন ল্যানসন ডেভিসের বাসভবনের ছোট গ্যারেজে থাকতে দেওয়া হয় দ্বিতীয় একজন মুঘল সম্রাটকে। 1862 খ্রিস্টাব্দের 7 নভেম্বর সম্রাট মৃত্যুবরণ করলে তাকে অত্যন্ত গোপনে রেঙ্গুনে সমাহিত করা হয়। তারপর পরেই তার তারপরে তার সম্রাজ্ঞী জিনাত মহল মারা যান এবং তার দুই শাহজাদাদেরকে হত্যা করা হয় বলে ইতিহাসে উল্লেখ করা হয়েছে। 1873 খ্রিস্টাব্দে রাজকীয় অধিকার আইনের ইংল্যান্ডে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্য হিসেবে আখ্যা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। নবযুগের সূচনা। প্রিয় শিক্ষার্থীরা, এটি 1857 সালে বিদ্রোহ একটি যুগের সমাপ্তি ঘটে, একটি নতুন যুগের সূচনা হয়। যেখানে ইংরেজ কোম্পানি শাসন ছিল, সেই কোম্পানি শাসন রহিত হয়ে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। ইংরেজের রাজ্য বিস্তার নয়, রাজ্যটাকে টিকিয়ে রাখার নীতি গ্রহণ করেন। তারা অর্থনৈতিক শোষণের প্রতি অধিক মনোযোগী হয়। ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজের বিকাশ ঘটে। ভারতীয়দের মধ্যে দেশপ্রেম এবং দেশাত্মবোধ জাগ্রত হয়। সিপাহী বিদ্রোহে এই অঞ্চলে তথা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ। ব্যর্থতার কারণগুলি আমরা এক নজর দেখি, তাহলে আমি যদি কারণগুলি একটু এক নজরে বলি, তাহলে বিচ্ছিন্ন অবস্থায় পরিচালিত বিদ্রোহ, অঞ্চল ভিত্তিক বিদ্রোহ, ব্রিটিশ বাহিনীর সামরিক শ্রেষ্ঠত্ব, জাতীয় নেতৃত্বের অভাব। 5 বিজিত অঞ্চলে শাসন প্রতিষ্ঠায় অক্ষম। 6 দিল্লি পতন এবং বাহাদুর শাহের বন্দী। 7 ভারতের বিরাট অঞ্চল বিদ্রোহ থেকে মুক্ত হওয়া। আমরা একে একে আলোচনা করব। বিচ্ছিন্ন অবস্থায় পরিচালিত বিদ্রোহ মানে এই যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই বিদ্রোহে কোনো সামগ্রিক পরিকল্পনা বা সংগঠন না থাকা, তাদের কোনো আদর্শ ঐক্য ছিল না। ব্যারাকপুর থেকে প্রথম বিদ্রোহ শুরু হলো, পরবর্তীতে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পরিচালিত এই বিদ্রোহ ব্যর্থ হয়। বিদ্রোহীদের মধ্যে দেশপ্রেম এবং বীরত্বের অভাব না থাকলেও শৃঙ্খলার অভাব দেখা যায়। অঞ্চল ভিত্তিক বিদ্রোহ। 1857 সালে সিপাহী বিদ্রোহ তীব্র আকার লাভ করলো, তা ছিল অঞ্চল ভিত্তিক। ফলে কোন অঞ্চলে বিদ্রোহীরা জয় লাভ করলো তা বৃহৎ পরিসরে লাভ করেনি। ব্রিটিশ সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব। ভারতীয় সেনাবাহিনীর তুলনায় ব্রিটিশ সেনাবাহিনীর দক্ষতা এবং অস্ত্রশস্ত্রের তুলনায় ইংরেজ বাহিনীর দক্ষতা অনেক বেশি ছিল, তাই ইংরেজ বাহিনী সিপাহী বিদ্রোহকে দ্রুত দমন করতে পেরেছিল। জাতীয় নেতৃত্বের অভাব। এই বিদ্রোহে পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে জাতীয় নেতৃত্বের অভাব। বিদ্রোহের সময় একজন জাতীয় নেতা না থাকায় বিভিন্ন স্থানে বিভিন্ন নেতার নেতৃত্বে যে বিদ্রোহ হয়েছিল সেটি কারোর সাথে যোগাযোগ না থাকার ফলে বা একটি সংগঠিত আন্দোলন না হওয়ার কারণে সেই বিদ্রোহটি ব্যর্থ হয়। বিজিত অঞ্চলে শাসন প্রতিষ্ঠা অক্ষম। বিভিন্ন স্থানে ইংরেজ শাসন উচ্ছেদ করে কি ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তন করা দরকার সে সম্পর্কে বিদ্রোহীদের কোনো ধারণা ছিল না। ইংরেজদের উচ্ছেদের পর অনেকে মনে করেছিল কাজ শেষ, কিন্তু কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে কিছু সময় পরেই বা কিছুদিন পরেই দেখা যায় ইংরেজদের দখলে সেই অঞ্চলটি আবারও চলে যায়। দিল্লি পতন এবং বাহাদুর শাহের নির্বাসন। সিপাহী বিদ্রোহের জন্য ইংরেজরা মূলত মুঘল সম্রাট বাহাদুর শাহকে দায়ী করে, তাকে বন্দী করেন এবং তার সাথে দিল্লির পতন ঘটে। বাহাদুর শাহের বন্দী বিদ্রোহীদের হতাশ করে। ভারতের বিরাট অঞ্চল বিদ্রোহ থেকে মুক্ত। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় পাঞ্জাব, বাংলা, মাদ্রাজ, মুম্বাই সহ বেশ কিছু অঞ্চল বিদ্রোহ না করায় ইংরেজরা এসব অঞ্চল দিয়ে সেনা এবং অস্ত্র সরবরাহ করার সুযোগ পায়। এছাড়া অনেকে দেশীয় রাজা এবং সিংহাসন রক্ষায় ব্যস্ত থাকায় সিপাহী আন্দোলনটি সফল হয়নি।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটা দলগতভাবে কিছু কাজ করতে চাই। আমি সরি, এটা দলীয় লিখে ফেলেছি, এটা হবে দলগত কাজ। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা এর পক্ষে যুক্তি দাও। এটি একটি অংশ লিখবা, ছেলেদের জন্য এই কাজটি আমি বলবো। এবং 1857 সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণগুলি চিহ্নিত করা, এটি আমি মেয়েদেরকে বলবো। তোমরা এটি অন্তত খাতায় লিখবে বা এটি ভালো করে এটিকে বিশ্লেষণ করতে হবে। আমি এবার দেখি যে আজকের ক্লাসটি থেকে তোমরা কি জানতে পেরেছিল। আমি শর্টকাট কিছু উত্তর জানতে চাই। কত সালে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল? 1857 সাল। সর্বপ্রথম কে কোথায় বিদ্রোহ করে? মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে সর্বপ্রথম বিদ্রোহ করেন। সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী কয়েকজন রাজা বা শাসকের নাম লিখো। তাহলে আমরা বলতে পারি নানা সাহেব, লক্ষ্মীবাঈ, তাতিয়া টুফি, কুনওয়ার রায়, মৌলভী আহমদুল্লাহ। সিপাহী বিদ্রোহে ইংরেজদের জয়ের কারণ? সেনাবাহিনীর দক্ষতা, অস্ত্রশস্ত্র, এই অঞ্চলে সিপাহীদের জাতীয় নেতার অভাব।